জোটের রাজনীতিতে কোন দিকে যাচ্ছি? এই প্রশ্নটা এখন বাংলাদেশে আমাদেরকে যখন যেখানে যাচ্ছি সবাই জিজ্ঞেস করছে। কোন দলের সাথে জোট হচ্ছে? আমরা কি বিএনপির সাথে যাচ্ছি? জামাত সহ ইসলামী দলগুলোর যে একটা জোট হয়েছে সেখানে যাচ্ছি। সেই আলোচনাটা চলছে। এবং সম্প্রতি আমাদের এই পার্টির পক্ষ থেকে পার্টির চেয়ারম্যানও বিভিন্ন জায়গাতে বলছেন যে একটা জুলাই সনদকে সামনে রেখে একটা সংস্কারের জোট, নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির একটা জোট করবার জন্য আমাদের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে। এবং ইতিমধ্যে এনসিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, আপ বাংলাদেশ সহ বিভিন্ন ফোরামের সাথে আমাদের বৈঠক হয়েছে। গণতন্ত্র মঞ্চের যে ৬ দল আছে তাদের সাথে আমাদের বেশ কয়েকবার বৈঠক হয়েছে যে এরকম কোনো রাজনৈতিক জোট করা যায় কিনা। এখন প্রশ্ন হচ্ছে আলোচনাটা চলমান এবং এখনো কোনো কনক্রিট জায়গাতে আসে নাই। বাট আমরা আশা করছি যে একটা রাজনৈতিক জোট আমরা তৈরি করতে সফল হব আগামী কয়েকদিনের মধ্যে। তো সেই জায়গাতে আমাদের প্রথম বক্তব্য হচ্ছে যে আমরা চাচ্ছি আসলে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত। শুধুমাত্র ক্ষমতার একটু অংশীদার হওয়ার জন্য ১-২টা ৫টা সিট কারো কাছ থেকে দয়া দাক্ষিণ্য দান সদগার মতো করে নেগোশিয়েট করে নেয়া, এবং কখনো কখনো এমনও হয়েছে যে নিজের দল প্রতীককে বিসর্জন দিয়ে অন্য কোনো বড় রাজনৈতিক দলের পরিচিত মার্কার উপরে ভর করে এমপি হয়ে জিতে আসা। সেটার বাইরে থেকে আমরা বোধ করছি যে নির্বাচনটা রাজনীতির আসলে অনেক বড় জায়গার একটা ছোট্ট মাইক্রো ইউনিট মাত্র। তো সেখানে এই ধরনের মানে শুধুমাত্র এমপি হবার যে তাড়না, এই তাড়নাটা বাংলাদেশে অনেক রাজনৈতিক পক্ষকে বিলীন করে দিয়েছে। আওয়ামী লীগের সময় আপনারা দেখেন যে আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতির অংশীদার যারা ছিল তারাও কিন্তু পালাতে হয়েছে, তারাও কিন্তু এলাকাতে নাই। আপনারা দেখবেন যে অন্যান্য সময় যে বিভিন্ন সময় জোটে যারা ছিল সেই জোটের রাজনীতিতে আমরা দেখেছি ল্যাসপেন্সার গোষ্ঠী পালা হয়, এবং ঐকমত্য কমিশনে আমরা দেখেছি বিভিন্ন তথাকথিত রাজনৈতিক দল, যার আসলে কোনো দল নাই, যার রাজনীতি নাই, যাদের নেতাদের কোনো রাজনৈতিক প্রস্তাবনা নাই, যারা বাংলাদেশকে গঠন করবার জন্য আসলে তেমন কোনো উদ্যোগ এবং লড়াই করবার যে মন মানসিকতা সেগুলো নাই, কিন্তু প্রচুর তেলবাজি করছে বড় বড় দলগুলোর পিছনে। গোলামি করা, তেলবাজি করা, জি হুজুর মার্কা কথাবার্তা বলা। তো সেই জায়গাতে আমরা দেখেছি যে এগুলো করবার মধ্য দিয়ে যেটা হয়েছে, বাংলাদেশে কোনো নতুন রাজনৈতিক বন্দোবস্ত যেটা হবার সম্ভাবনা বারবার তৈরি হয়েছে, সেই জায়গাটা হোঁচট খেয়েছে। তো সেই জায়গা থেকে আমরা বোধ করছি যে এমন কোনো উদ্যোগ নেওয়া যায় কিনা যেখানে বাংলাদেশের জনগোষ্ঠীকে একটা নতুন করে রাজনৈতিক দিশা দেয়া যায়, এবং সেই দিশার ব্যাপারে কিন্তু অনেকগুলো উপাদান এবং উপকরণ আমাদের সমাজে বিরাজমান। একটা বিষয় দেখেন যে উপাদানগুলোর মধ্যে একটা জায়গা আছে, যদি আপনারা জরিপগুলো দেখেন, বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ব্যানারে ফোরামে গত ১ বছর থেকে ভোটারদের চয়েস বোঝার জন্য চেষ্টা করছে তারা, এবং এই চয়েসগুলোতে তারা দলগুলোর সমর্থনের কথা যেমন বলেছে, দলের বাইরে যে বিশাল নীরব গোষ্ঠী আছে ভোটাররা, তারা কিন্তু একটা ভিন্ন বার্তা দিচ্ছে। এবং সেখানে দেখবেন একটা বড় গোষ্ঠী বলছে যে আমরা এখনো জানি না কাকে ভোট দেব, আমরা এখনো সিদ্ধান্ত নেই কাকে ভোট দিব। এবং সেই সংখ্যাটা কিন্তু আপনার ৫০ থেকে ৬০% পর্যন্ত কোনো কোনো জরিপে উঠে আসছে। কোনো কোনো জায়গাতে আসছে যে আপনার ধরেন এই যে আওয়ামী জাতীয় পার্টির যে বিশাল ভোট ব্যাংকটা আছে, যেহেতু তাদের রাজনীতি থাকবে না, তাদের রাজনীতি নাই এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, আওয়ামী লীগের কথা বলছি, এইটা কোনো না কোনো ফর্মে এই সমাজের ভোটের কাঠামোতে অ্যাবজর্ভ হবে। তারা আসলে কোথায় অ্যাবজর্ভ হবে, এবং সেই হিসাব নিকাশটাকে সামনে রেখে কিন্তু অনেক রাজনৈতিক দলের নেতারা খুবই আওয়ামী গোষ্ঠীকে সন্তুষ্ট করবার চেষ্টাও তারা করে যাচ্ছে। আমাদের আগ্রহের জায়গা হচ্ছে বাংলাদেশে এখন প্রায় ১৩ কোটি ভোটার আছে। ১২,৭৬,০০,০০০ দেখলাম সর্বশেষ। এটা হয়তো আরো বেশ কম কিছু হতে পারে। এই ১৩ কোটি ভোটারের ভিতরে ৪.৫ কোটি হচ্ছে তরুণ ভোটার, এবং কখনো ভোট দেয় নাই। বাংলাদেশে যেহেতু গত ২৪ বছরে নির্বাচন হয় নাই, এই ভোটারদের সংখ্যাটা যদি আপনি যোগ করেন, যাদের বয়স এখন ৩৫, ৪০, ৪২ পর্যন্ত হয়ে গেছে, এই গোষ্ঠীর সংখ্যা ৬ কোটির উপরে। এবং এই ৬ কোটি তরুণ নীরব ভোটার জনগোষ্ঠী কিন্তু আগামী দিনের রাজনীতির সীমানা নির্ধারণ করবে যে আসলে কোন ধরনের রাজনীতি থাকবে এবং থাকবে না। তো সেখানে আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে এবং গত ১ বছরে বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলের কার্যক্রম, আমলনামা, খতিয়ান
বিশ্লেষণ করে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা নতুন রাজনীতির জন্য একটা লড়াই করার প্রস্তুতি মানসিকতা রাখা দরকার। এবং সেই জায়গাতে গুরুত্বপূর্ণ হচ্ছে যে অন্য কোনো রাজনৈতিক দলে নিজের রাজনীতি এবং দলকে বিসর্জন না দেয়া। শুধুমাত্র ১, ২টা, ৫টা মানুষ এমপি হবার যে লোভ, সেটা সামলাতে না পারা। এবং সেটা আমরা তরুণদের মধ্যেও দেখতে পাচ্ছি। এনসিপির আমাদের তরুণ সহযোদ্ধারাও দেখলাম বিভিন্ন দলের সাথে তারা এখনই ভাগাভাগি করবার একটা নেগোসিয়েশনে চলে গেছে। ১৭টা, ২০টা, ১৫টা জিতায় নিয়ে আসার শর্ত, বিদ্রোহী প্রার্থী যেন না দাঁড়ায়, এই ধরনের অনেক শর্তের আলোচনাও চলছে। এবং যেটা খুবই দুঃখজনক হবে, গণ অভ্যুত্থানের পক্ষের তরুণরা যদি পুরাতন রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে নিজেকে বিলীন করে দেয়, তাদের অবস্থা হবে জাতীয় পার্টির মতো, যারা একসময় নিশ্চিহ্ন হয়ে যাবে। তাদের অবস্থা হবে জাসদের মতো, যারা একসময় নিশ্চিহ্ন হয়ে যাবে এবং বিভিন্ন গোষ্ঠীতে রাজনৈতিক গ্রুপের ভিতরে চলে যাবে। তাই আমরা যে রাজনৈতিক মেরুকরণের জন্য চেষ্টা করছি, তার প্রধানতম লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে আগামী দিনে একটা নতুন রাজনৈতিক স্বপ্ন দেখানো, একটা নতুন রাজনৈতিক বলয় তৈরি করা। তরুণ প্রজন্ম স্বপ্ন দেখতে পারবে, আস্থা রাখতে পারবে, ভরসা রাখতে পারবে। গণ অভ্যুত্থানের জুলাই সনদ, ঘোষণাপত্র, সেগুলো বাস্তবায়ন করবার মতো একটা সত্যিকারের সম্ভাবনা তৈরি হবে, এমন একটা জোটের ইমাজিনেশন, একটা চিত্রকল্প সারা বাংলাদেশের সামনে তুলে ধরা। এইটার জন্য হচ্ছে আমাদের রাজনৈতিক জোটের প্রধানতম লক্ষ্য এবং কাজ করে যাওয়া। দ্বিতীয়ত আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যে জোটটা করব, সেই জোট আসলে যেটা করবে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, ঐকমত্য কমিশনে আমাদের যে সিদ্ধান্তগুলো আছে, সংস্কারের যে আলাপগুলো এসছে গত ১ বছরের উপরে সময় থেকে, সেগুলোকে ধারণ করে ম্যানিফেস্টো তৈরি করা এবং জনগণের কাছে সেগুলোকে পৌঁছে যাওয়া। কারণ একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে গণভোটের প্রশ্ন, এবং সেখানে তরুণদেরকে, ইয়াংদেরকে হ্যাঁ ভোটের পক্ষে কিভাবে মোবিলাইজ করা যায়, আমাদের এই জোট সেটা নিয়ে একটা কাজ করবে। তৃতীয়ত হচ্ছে, এই রাজনৈতিক জোট হওয়া মানে এটা না যে কোনো অন্য বড় রাজনৈতিক দলের সাথে ভোটের সময় সিট নিয়ে আসন ভাগাভাগির নেগোসিয়েশন হবে না অথবা হতে পারবে না, ব্যাপারটা তেমন না। কারণ বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে বিভিন্নভাবে তারা অন্যান্য রাজনৈতিক দল আমাদেরকে সহ এই অফার তারা ইতিমধ্যে টেবিলে দিয়ে রেখেছে যে তারা এই সমঝোতাতে তারা আগ্রহী, এবং গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি যারা আছে, আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা সক্রিয় ভূমিকা রেখেছে, তাদেরকে সম্মিলিতভাবে নিয়ে একটা সংসদ তৈরি করা, যেই সংসদটা ইনিশিয়ালি গণপরিষদের রোল প্লে করবে, জুলাই সনদ বাস্তবায়ন করবে, ঐকমত্য কমিশনের যে মেজাজ, যে স্পিরিট নিয়ে এখানে আলোচনা হয়েছে, সেই আলোচনাগুলোকে ধারণ করবে। অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি ভোটের সময় ডিসেম্বরে, জানুয়ারি মাসে নির্বাচনের আগ পর্যন্ত এই সিটের, আসনের ভাগাভাগি এবং সমঝোতা হতে পারে বৃহত্তর গণতান্ত্রিক মূল্যবোধ ধরে রাখার জন্য। এটার মানে এটা না যে পরিকল্পিতভাবে কোনো দলকে ছোট করা, কোনো দলকে হারানো, কোনো দলকে ক্ষমতার বাহিরে রাখা, এমন কোনো চেষ্টা অথবা ইন্টেনশন আমাদের এইটার মধ্যে থাকবে না। এটা থাকবে হচ্ছে একান্তই ট্যাকটিক্যাল, কৌশলগত জায়গা। কারণ আমরা বুঝতে পারছি যে আমরা ইমিডিয়েটলি আগামী ফেব্রুয়ারির নির্বাচনে কোনো বড় দলের ক্ষমতাকে চ্যালেঞ্জ করবার মতো অবস্থায় নাই। কিন্তু আমরা যেখানে আছি সেটা হচ্ছে একটা গণতান্ত্রিক চ্যালেঞ্জকে আগামী দিনের জন্য, আগামী দিনের রাজনীতির জন্য তুলে ধরে রাখা, যেই স্বপ্নটা আগামী দিনের তরুণদেরকে উজ্জীবিত করবে এবং জুলাই সনদের প্রেরণাকে বাঁচিয়ে রাখবে। ফাইনালি হচ্ছে এই জোট, রাজনৈতিক জোট এবং ভোটের জোটের যে সমঝোতা, সেটা কোনোভাবেই হচ্ছে আমাদের যে অরিজিনাল রাজনীতি, সেই রাজনীতির জায়গাকে কম্প্রোমাইজ করবে না। যে আমরা যে একটা মধ্যমপন্থী